রায়ে স্থিতাবস্থা, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর ৪ সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। ১০ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বাংলাদেশে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি ছিল। পরে সেটা ২০১৮ সালে কোটা পদ্ধতির বিষয়ে সরকার একটি কমিটি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে সেটা বাতিল করে দেয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে সেটা বহাল থাকে। পরে এটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলার শুনানি নিয়ে হাইকোর্ট বিভাগ রায়ে কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতি যেটা আগে ছিল সেটাই আবার বহাল হয়ে যায়। এ রায়টি চ্যালেঞ্জ করে আমরা আপিল বিভাগে একটি আবেদন করি। যেহেতু রায়ের অনুলিপি পাওয়া যায়নি, তাই আমরা সিএমপি ফাইল করেছিলাম। সেই সিএমপি কোর্টে এসেছে, আজ শুনানি হল। তিনি বলেন, আমরা কোর্টকে বললাম, এখনও রায়ের অনুলিপি পাইনি, রায় না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। যেহেতু গত ৫ বছর ধরে কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল, সেই ক্ষেত্রে নতুন করে রায় না পাওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর আমরা স্থগিতাদেশ চেয়েছিলাম। উভয় পক্ষকে শুনানি করে আপিল বিভাগ স্থিতাবস্থা দিয়েছেন। অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এ এম আমিন উদ্দিন বলেন, আন্দোলনকারীদের বিষয়ে আমি বলব, সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশেও আছে, আন্দোলনকারীদের কোনো বক্তব্য থাকলে তারা আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগে দিতে পারবে। তাই এখন আর যৌক্তিক কোনো কারণ নেই, এখন উচিত আন্দোলন বন্ধ করে নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়া। আন্দোলন করে জনদুর্ভোগ আর বাড়ানোর যৌক্তিক কোনো কারণ নেই। কোটার প্রকৃত অবস্থা কী হল এখন? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। স্থিতাবস্থা দেওয়া হয়েছে সাবজেক্ট ম্যাটারে। সাবজেক্ট ম্যাটারে এটা বাতিল করা ছিল। যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। নতুন করে কোনো বিজ্ঞপ্তি দিতে হলে এখন আপাতত কিছু করবে না। মামলাটা আগামী ৭ তারিখে শুনানি হবে, তখন ঠিক করবে এটা। এর আগে আপিল বিভাগে শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ২ শিক্ষার্থী আবেদন করেছেন। আমাদের রাষ্ট্রপক্ষেরও একটি আবেদন রয়েছে। দুটি আবেদন একসঙ্গে 11:30টায় শুনানি হলে ভালো হয়। তখন আপিল বিভাগ শুনানির জন্য বেলা 11:30টা নির্ধারণ করেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ২ শিক্ষার্থী আবেদন করেন। এ ২ শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল-সাদি ভুইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান। পরে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতির আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। জানা গেছে, শুধু এ মামলার শুনানির দিন ধার্য করার জন্য মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন। এর আগে গত ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি করেননি, নট টুডে বলে আদেশ দেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক। রায় প্রকাশিত হলে আপনারা লিভ টু আপিল দায়ের করুন। আমরা শুনব। এ সময় প্রধান বিচারপতি বলেন, আন্দোলন হচ্ছে হোক, রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন? গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে
হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে এখন পর্যন্ত বিসিএস সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো কোটা নেই। শতভাগ মেধাভিত্তিক নিয়োগ চালু আছে। সরকারি ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ কর্মসূচির আওতায় সোনালী ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করতে পারেন। এক্ষেত্রে ঋণ আবেদনের জন্য কোনো বয়সের সীমা নেই, যে কোনো বয়সের ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এই ঋণের জন্য আবেদন করতে পারেন। তবে এ ধরনের ঋণের বিপরীতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা লিয়েন করে রাখতে হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সোনালী ব্যাংকের ঋণ কর্মসূচি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয় 60 বছর বয়স হলে এই ঋণের জন্য তারা আবেদন করতে পারেন। তবে এ ধরনের ঋণের বিপরীতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা লিয়েন করে রাখতে হবে। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম ইত্তেফাককে বলেন, 2015 সালে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এই ঋণ গ্রহণে বয়সের সীমা নির্ধারণ করা হয়েছিল 70 বছর। পরবর্তীতে 2016 সালের এপ্রিলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ঋণের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়া হয়। তখন থেকেই এটি কার্যকর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ছড়িয়েছে সেটি সঠিক নয়। তাছাড়া 2016 সালের আগে এ ধরনের ঋণ প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখার ডিজিএম পর্যায়ের কর্মকর্তাগণ এই ঋণ মঞ্জুরি করতে পারতেন। কিন্তু 2016 সাল থেকে সব শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করতে পারেন। তিনি আরও বলেন, ভাতা গ্রহীতা বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিগণও ঋণ কর্মসূচির আওতায় ঋণ গ্রহণ করতে পারেন। নারায়ণগঞ্জের বন্দরের কুখ্যাত রাজাকার রফিকপুত্র উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনকে প্রত্যাখ্যান করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। 24 জুন বেলা 11টায় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই কথা জানান। সংবাদ সম্মেলনে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাসিরের সভাপতিত্বে অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে জয়বাংলা স্লোগান দিয়ে শপথ নিয়েছিলাম, বাংলাদেশকে স্বাধীন করব। আমরা মরণপণ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে আমাদের মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে। শহীদ হয়েছে 30 লাখ মানুষ, যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সেই কুখ্যাত রাজাকার ও তাদের দোসরদের আমরা ঘৃণা করি। আমরা তাদের কোনো প্রকার ছাড় দিতে পারি না সেই বীর মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করতে। এজন্য আমরা বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি, স্বাধীনতা বিরোধী চক্র ও রাজকারের সন্তানকে ছাড় দেব না, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব। তারা আরও বলেন, গত 8 মে বন্দর উপজেলা নির্বাচনে 1971 সালে দেশদ্রোহী সেই কুখ্যাত রাজাকার রফিকপুত্র মাকসুদ হোসেন টাকার জোরে বন্দর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা তা কোনো প্রকারেই মেনে নিতে পারব না। সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পিতা কুখ্যাত রাজাকার রফিক স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে হত্যা করে। শুধু তাই নয়, ধামগড় ও মুছাপুরে বিভিন্ন সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ লুটপাট করে, যা সেই সময়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। মাকসুদ হোসেনকে প্রত্যাখ্যান জানিয়ে তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সহ নিরীহ লোকদের অকাতরে হত্যা করে। সেই বর্বর ও কুখ্যাত খুনি রাজাকার রফিকের পুত্র মাকসুদকে বন্দর উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রত্যাখ্যান করছি। গত 12 জুন সে উপজেলার দায়িত্ব নেয়ার সময় বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা তাকে বয়কট করেছে। বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভায় বীর মুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা রাজাকার পুত্রের সকল অনুষ্ঠান বয়কট করলাম। মৌলভীবাজার পৌর শহরের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু কানুন হাই স্কুলের পাশে চলছে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির জমজমাট মাদক ব্যবসা, যার মারাত্মক প্রভাব পড়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু কানুন হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের উপর। স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও আশপাশে বসবাসকারী পথচারীরা মাতালদের আনাগোনা আর মাদকের গন্ধে নাকে ধরে এলাকা দিয়ে যাতায়াত করছেন। আর রাতারাতি মাদক ব্যবসা করে কোটিপতি হয়েছেন হরিজন সম্প্রদায়ের জসিম ওরফে প্রদীপ ভাস্কর। জসিম ওরফে প্রদীপের ঘরে প্রায়ই বসে চেয়ার টেবিল দিয়ে মাদকের আসর।
সূত্র বলছে, পিতা রামরূপ ভাস্কর ও মাতা লিলিয়া ভাস্করের ছেলে কুমিল্লায় জন্ম নেয়া জসিম ভাস্কর ২০০৯ সালে মামা মুন্নার মৌলভীবাজার বাসায় আসে। ২০১০ সালের শেষের দিকে জসিম নাম পরিবর্তন করে নাম রাখা হয় প্রদীপ। মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে নির্বাচন অফিসে গিয়ে ভোট তুলে হয়ে যায় পৌরসভার ভোটার। সেই ভোটার আইডি কার্ড দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরির আবেদন করলে তার চাকরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে। মৌলভীবাজার থেকে যোগদান করেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। চাকরির ১ বছর নিয়মিত মৌলভীবাজার থেকে যাতায়াত করলেও পরের বছর থেকে মাসে ১৫ দিনে একদিন কর্মক্ষেত্রে যান এবং ১৫ দিনের স্বাক্ষর একদিনে করেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন বলেন। প্রদীপের সাথে এ বিষয়ে কথা বললে সে আমাদের হুমকি ধামকি দেয় এবং বলে আমাদের মত দিয়ে পুলিশের কাছে তুলে দিবে। তার সাথে পুলিশের শক্তি আছে। প্রদীপের জন্মস্থান কুমিল্লার সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের কয়েকজন বলেন, প্রদীপকে আমরা চিনি না। আপনি যে ছবি দেখিয়েছেন সে হল্লে জসিম। তার বাবার জসিমের বড় বোন পাইলিয়া ভাস্কর মৌলভীবাজার পুরাতন হাসপাতালের ভিতরে কোয়ার্টারে থাকেন অবৈধভাবে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বোন পাইলিয়ার বাসায় নেশার বিভিন্ন জিনিস রাখে, যা প্রশাসনের নজরে আছে। কিন্তু জসিমের টাকা শক্তির কাছে অনেকে কাবু। প্রায় ৩ বছর আগে জসিমের পিসির ঘরের ভাই কানাইয়া ভাস্কর জসিমের মাদক নিয়ে তার ঘরে ধরা খায়। সেই সময় তাকে জেল হাজতে নিয়ে গেলে কয়েকদিন পরে কানাইয়া জেল হাজতে মারা যায়। এ বিষয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ বলেন, মৌলভীবাজার পৌরসভার ভিতরে প্রকাশ্যে মদ গাঁজাসহ নেশার জিনিস বিক্রি করে, এটা নিয়ে কেউ কথা বলে না। জসিম একটা আবর্জনা, তাকে পুলিশে কেন এখান থেকে সরায় না বুঝতে পারছি না। এটা তো তার বাড়ি না, আর যার বাসায় থাকে সেই বাসাও তাদের না। এই জায়গা হল সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের। এটা নিয়ে আমরা মামলা করেছি, আদালত আমাদের পক্ষ রায় দিয়েছে। তাই আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বলছি এবং প্রশাসনকে অনুরোধ করছি, আপনার এইখান থেকে জসিম নামের আবর্জনাকে পরিষ্কার করেন। এলাকার সামাজিক সচেতন সংগঠনের সাধারণ সম্পাদক রাজা মিয়া বলেন, আমাদের এলাকার পরিবেশ নষ্ট করছে, এলাকার যুব সমাজ নষ্ট করছে। তাই জসিমকে এইখান থেকে সরাতে হবে। এই জন্য আমরা এলাকার সবার কাছ থেকে গণস্বাক্ষর নিচ্ছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সাদেক আলী বলেন, স্কুলের পাশে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয়, সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন। সরকারি প্রশাসনের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যেন না থাকে, সেই নিলনকষার কৌশলী পদক্ষেপ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে অপপ্রচার উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বলেছে, মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয় বরং সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, অপচার ও বাস্তবতা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও কোটার পক্ষে রিটকারী ওহিদুল ইসলাম তুষার। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদালতের রায়ের বিরুদ্ধে ভুল তথ্য গুজব প্রচার করছে স্বাধীনতাবিরোধী চক্র, যা আদালত অবমাননা ও ফৌজদারি অপরাধ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কোটা প্রথা কোনো বৈষম্য নয় বরং বৈষম্য দূরীভূত করে ন্যায্যতা ও সাম্য সৃষ্টি করে, যা সাংবিধানিকভাবে স্বীকৃত। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত যে শাসনকাল, সে সময় মুক্তিযোদ্ধা সন্তান নিগৃহীত ও বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় সব ক্ষেত্র থেকে, যা তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও মেধা থাকা সত্ত্বেও পিছিয়ে রেখেছে। ৯৬ থেকে ২০০১ সালে সরকারের আন্তরিকতা সত্ত্বেও প্রশাসনে স্বাধীনতা বিরোধীদের আধিক্য মুক্তিযোদ্ধাদের কোটা সুবিধা প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায়। আর সে কারণেই মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম সেই কোটা সুবিধার বিস্তৃতি যৌক্তিক। এইসব অপচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ধারাবাহিক কর্মসূচি পালন করবে বলেও সংবাদ সম্মেলন জানানো হয়। সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ সভাপতি কবির চৌধুরী তন্ময়, সংবাদকর্মী ও অ্যাক্টিভিস্ট হাসান আহমেদ সহ আরও অনেকে।